আমার মনে হয় এই ব্যাপারটা যদি কোনো সরকার দায়িত্ব না নেয় তাহলে সেটা সরকারকে দোষ দিতেই হবে। কথাগুলো আমার না, এই কথাগুলো বলেন বাংলাদেশের একজন জ্ঞানী আছে, মহাজ্ঞানী, যার নাম কালামিয়া। উনি অত্যন্ত শিক্ষিত একজন মানুষ ভাই। উনি সেই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন যে ইউনিভার্সিটিতে আমাদের আবু সাইদ পড়াশোনা করত। উনি এখন কি করেন, উনি কিভাবে চলেন, ওনার কর্মটা কি, এই বুদ্ধিদীপ্ত মানুষটার আসল মোটিফিকেশনটা কি, সেই ব্যাপারে কথা বলবো। আসসালামু আলাইকুম। আমি এতক্ষণ কথা বলছিলাম যাকে নিয়ে, তাকে নামটা না বললেই ভালো, আপনারা বুঝতে পারছেন যে কালামিয়া ঘুম থেকে উঠেই তার কাম হইল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কি কি খারাপ কাজ করছেন সারাদিনে। এর পিছনে অবশ্য অনেকগুলো কারণ আছে। আপনারা হয়তো এটাও জানেন যে এই কালামিয়া সম্পর্কে অলরেডি একটা মামলা হয়ে গেছে দুদকে। ওই যে আমি বলছিলাম একটা কন্টেন্টে আপনাদের অনেক দিন আগে, মনে আছে কিনা জানি না, এই কালামিয়া আপনার ওই রংপুর বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে রাস্তা বানাইতে যে মাল খাইছিল, এই জন্য আরও খেপছে। উনি তো আগের থেকে খেপা ছিল, উনি আগের থেকে একদম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে বিষ, চোখের বিষ। এখন আরও বেশি খেপছে এই দুদকের মামলাটা হওয়ার পর, কারণ উনি ধরিয়ে দিচ্ছে এটা ইউনূস সাহেব করেছে। কিন্তু কালামিয়া ভাই, স্যার, প্রফেসর স্যার, সরি, আপনার একটা কথা জানাই রেখে, আপনার এই সমস্ত ব্যাপারে প্রফেসর ইউনূস সাহেবের কোনো সময় নাই যে দুদকরে বলবো যে কলিমুল্লাহর নামে, সরি ভাই নামটা বললে ভালাইলাম, যে ওনার নামে একটা মামলা করেন, ওনার খায় দেয়া কাপড়ে দেন। মামলা যদি করতে হন, যে জিনিসগুলো বাংলাদেশে হইতেছে, এই যে আপনার লাস্ট সিইসিরে যে অপমানটা করলো, হ্যাঁ, এবং আরও বাকি 3 সিইসিরে ধরলো, আমার মনে হয় আপনি তো জানি পপের প্রেসিডেন্ট ছিলেন, মানে ওই সময় আপনি নির্বাচনের সাথে জড়িত ছিলেন। সেই যে রাত্রেবেলা নির্বাচন, ভোট চুরি নির্বাচন, ভোট না দেওয়া নির্বাচন, সেখানে জানি পপের তো একটা ভূমিকা ছিল। আপনারা তো সরজমিনে দেখছেন। আপনারা কি রিপোর্ট দিছিলেন যে শেখ হাসিনা এগুলো করতেছে? দেন নাই। কাজে এখন আমার তো মনে হয় এই যে সমস্ত সিইসিদের ধরা হচ্ছে, অন্যান্য কমিশনারদের ধরা হবে, এমনও শোনা যাচ্ছে তৎকালীন ডিসিদের ধরা হবে, তৎকালীন এসপিদের ধরা হবে। ভাই, তাহলে তো মনে হয় আপনিও পয়সা দেবেন, কারণ আপনিও তো ওই সময় জড়িত ছিলেন জানি পপের প্রেসিডেন্ট হিসাবে। জানি পপের কি ভূমিকা ছিল পাবলিক জানে। জানি পপ চুপচাপ ছিল। জানি পপ কিন্তু প্রতিবাদ করে না ওইভাবে। জানি পপ তখন বলছে যে না, এই নির্বাচন ঠিক হয় না, এই নির্বাচন আমরা মানি না, এই নির্বাচন রাতে নির্বাচন, এই নির্বাচন ভোট চুরি নির্বাচন, বলেন নাই। কাজেই সেই দিনও আসতে পারে। যাক, আমরা চাই না এত বড় ক্ষতি আপনার হোক, আপনি একজন শিক্ষিত মানুষ। বন্ধুরা, এতগুলো কথা কেন বললাম জানেন? ওনার কাছে একটা ইন্টারভিউ দেখলাম ওই আরেক বদমাইশের চ্যানেলে। ইন্টারভিউর মূল উদ্দেশ্য ছিল মুরাদনগরে যে ঘটনাটা ঘটছে একজন নারীকে নিয়ে, আপনারা জানেন, সেটা নিয়ে আর আমি কথা বাড়াইতে চাই না, ওইটা একটা আলাদা সাবজেক্ট। সেই ঘটনাটা কেন ঘটলো, এই জন্য কেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করে না। উনি বলতেছিলেন সারা বিশ্বে দেখা যায় যদি এ ধরনের ঘটনা ঘটে তাহলে রাষ্ট্রপ্রধান ব্যবস্থা নেয় এবং সে তার পদ থেকে পদচ্যুতি নেয়। মানে প্রতিটা কথার মধ্যে একটা গ্যাপ মানে কি, এই যে একটা কথার থেকে আরেকটা কথা জাম্প করে, এই 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 যে সময়টা, এর মধ্যে ওর ক্রিঞ্জালি বুদ্ধি, ওর বুদ্ধি এত বেশি। ওই যে আমাদের পিনাকিতে বলে না, ওর মাথায় যদি একটা লোহা ঢুকায় দেন ওটা স্ক্রু হয়ে বেরিয়ে যাব। ওনার মাথায় এত বুদ্ধি। উনি মানে আসেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ ডাকে ও ডাকে, খাম ব্যবসা করে। ও খাম ব্যবসা বুঝেন নাই? খাম ব্যবসা মানে এই যে ইন্টারভিউটা দিল, একটা খাম পাইছে, এই খামের মধ্যে হয়তো 2000 টাকা আছে। বা বিভিন্ন টক শোতে যে বিভিন্ন চ্যানেলে যায়, ওইখানে যাওয়ার পরে কি হয়, একটা খাম ধরায় দেয়। ওনার মূল কাজই এখন খাম ব্যবসা। উনি খাম ব্যবসা ছাড়া কোনো ব্যবসা ওনার নাই, কারণ ওনার সেই ভাইস চ্যান্সেলরই তো চলে গেছে, নামে মাত্র ঢাকা ইউনিভার্সিটিতে আছে। ওইটা দিকে চলে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, তা না স্যার তো বলে জিনিসপত্রের দাম প্রচুর বেড়ে গেছে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুই করতেছে না, দেশে কোনো বিনিয়োগ নাই, দেশ রসাতলে, মানুষ না খায় আছে, চারিদিকে দুর্ভিক্ষ, এইটাই বলার বাকি আছে।
প্রফেসর ইউনূসের যে দুই একটা ভালো কাজ সেইটা কিন্তু তার মুখ দিয়ে শুনবেন না, এবং তার অনুসারী এবং উনি যাদের কাছে যে ইন্টারভিউ দেন, এই যে একজন আছে আমাদের এই মানে উনি কোন দল করে আপনারা সবাই জানেন, মানচিত্র, আরেকজন আছে ওই যে ক্যানাডার টাকলো মিস্টার মুগাম্বো, এরা ডাকলেই খালি ইন্টারভিউ দেয়। তবে আমি একটা উপকার করছি ওনারা আমি লাস্ট ভিডিওতে করছিলাম, স্যার আপনি কি আপনি চিত্তে কথাবার্তা কন, বন্ধ করেন, সুন্দর করে বসেন। ইদানিং কিন্তু সুন্দর করে বসে। আসলে মানুষের স্বভাবটা কি জানেন, আপনাকে যদি কেউ হঠাৎ করে হওয়ার পরে বলে যে এই তুমি তো মোটা হয়ে গেছো, আপনি যদি মোটা নাও হন, বাসায় যে আয়নার সামনে দাঁড়াইবেন, দেখবেন যে আমি কি মোটা হয়ে গেছি নাকি, একটা এফেক্ট হয়। আমি এই স্যারকে যখন বলছি, স্যার এরকম চিত্তইয়া ইন্টারভিউ দিয়ে না নাক মুখ কেমন দেখা যায়, স্যার কিন্তু হন্ডার দেয় না, সুন্দর করে এরকম বসে পিছনে পর্দা টর্দা দিয়ে মার্ক করে দেখেন। শুধু উনি না, তারেকরে বলছিলাম, এই মিয়া তারেক, ওই যে আম জনতা আম পার্টির তারেক, বলছিলাম যে এই মিয়া আপনি কি শেপ টেপ করেন না, চুলমুল আসলেন না, নোংরা কাপড় পরে আসেন। এরপরে কিন্তু সেও আপনারা মার্ক করে দেখেন, সে কিন্তু ইদানিংকালে যত ইউটিউবে বা ফেসবুকে আসে, শেপ টেপ করা, সুন্দর শার্ট পরা, সুন্দর হোক যেমনই হোক, ধোয়া টোয়া পরা, চুল টুল আঁচড়ানো এফেক্ট করে। তো উনারা আমি একটা কথা বলতেছি, আপনারা একটা নতুন কথা বলি আজকে, আপনি তো ওইগুলো ছাড়ছেন, এখন ইউনূস সাহেবের বদনাম করা ছেড়ে দেন। আপনার একা বদনাম করলে কোনো লাভ হবে না স্যার। বাংলাদেশের মানুষ দুইটা ডিভিশন হয়ে গেছে, দুইটা দলে ভাগ হয়ে গেছে। সেটা গত শনিবারের যে সেই মিছিল ছিল, জনসমুদ্র ছিল, মহাসমুদ্র ছিল, ওইখান থেকেও প্রমাণ হয়ে গেছে যে বাংলাদেশের এক দল এই মহাসমুদ্রের দিকে, মানে ইসলামী ঐক্য জোট বলেন, নাগরিক পার্টি বলেন, এনসিপি বলেন, এরা একটা দল, এরা ইউনূসের পক্ষের দল, এরা ইউনূসের শুভাকাঙ্ক্ষী। বিপরীতে যে দলটা আছে, নাম লাইবা বললাম, উনারা আরেকটা দল। এই দলগুলা এরা অবশ্য বন্ধ করছে, কিন্তু এদের চামচারা বন্ধ করে নাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বদনাম করা। বিএনপির কথাই বলছি, ধরেন বিএনপি কিন্তু ইদানিংকালে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে কোনো কথাবার্তা বলেন না, এইটাও তাদের প্রবলেম। এইটা ওই যে এই লোকগুলার প্রবলেম, এই যেগুলো আছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছনে বদনাম করে, তাদের প্রবলেম একটাই, বিএনপি কেন চুপচাপ। আমি এর আগেও একটা কন্টেন্ট বানাইছি জিল্লু সাহেবরে নিয়ে, যে জিল্লুর ওই যে বুন্দে আগুন লাগছে, এই লোকগুলোর না আসলে আগুন লেগে গেছে, কারণ বিএনপি চুপচাপ হয়ে গেছে। বিএনপি কোনো আন্দোলনে নাই, বিএনপি কোনো ঝামেলায় নাই, ওনাদের কন্টেন্ট নাই। এই জন্য ওই যে কালা মেয়েরে ধলা মেয়েরে নাই না ইন্টারভিউ দেওয়া হয়, খাম ধরা দেয়, তারপরে যেটা কামায়, শুধু আসলে তাকে লাভ হইতেছে। কিন্তু যদি বিএনপি আজকে আন্দোলনে থাকতো, তাহলে সেটা হয়তো কন্টেন্টের উপরে কন্টেন্ট, সেটা বন্ধ হয়ে গেছে রে ভাই এর জন্য। ওই যে ইলিয়াস সাহেব বলছে ওর পুলে আগুন জ্বলে, আসলেও এখন সব পুলে এখন আগুন জ্বলতেছে। এনিওয়ে, দেশের অবস্থা কি সবাই জানেন, ঐক্যমত কমিশন নিয়ে তো চলছে ঝামেলা, সব দল এক ধরনের, আরেক দল যদি ঐক্যমত কমিশন থেকে বলে নাই কোন দলের না, বলে একটি দল বা কিছু দল মানে না, কিন্তু আমরা জানতে চাই কোন দল মানে না। আপনাদের পরিষ্কার করে জানানো উচিত জনসাধারণকে যে এই যে পিআর পদ্ধতিতে কোন দল মেনে নিয়েছে, কোন দল মেনে নেয়নি। আমার যা মনে হয়, আমি সালাউদ্দিন সাহেবের একটা ইন্টারভিউ দেখলাম, তাতে দেখলাম সালাউদ্দিন সাহেবরা মেনে নেয় নাই, মানে বিএনপি মেনে নেয় নাই। আমি আমার এই ভিডিওর মাধ্যমে তারেক রহমান সাহেবকে অনুরোধ করছি, তারেক রহমান সাহেব, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি ইউরোপে থাকেন, বহু বছর লন্ডনে থাকেন, আপনি ইউরোপিয়ান কালচার সম্পর্কে জানেন, সারা বিশ্ব সম্পর্কে জানেন। এই পিআর পদ্ধতির নির্বাচন তো আমি আগেও বলছি, এবং আপনিও জানেন তারেক সাহেব, যে এই আমাদের দেশ যে সুইডেন, এখানেও এটা কার্যকর, নরওয়েও কার্যকর, এই ডেনমার্ক আর কার্যকর, স্ক্যান্ডিনেভিয়া সহ পৃথিবীর প্রায় 91টা দেশে পিআর পদ্ধতি আছে, আপনি সেটা জানেন। তো আপনার দল কেন মানছে না? এতে করে কি বেনিফিট আপনি নিজেও জানেন, কি লস সেটাও আপনি জানেন। বাংলাদেশে পিআর পদ্ধতি এই জন্য দরকার যে আনুপাতিক হারে যদি আমাদের এমপিরা পার্লামেন্টে যায়, তাহলে সেই যে মানুষটা পিআর পদ্ধতিতে ফেল করবে, তারও কিন্তু কথা বলার মতো একটা ক্ষমতা থাকবে। তার মানে কি? তার মানে এই যে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, বা জামাত বলেন, বা আমরা যে দলই বলেন, এই যে এমপি যেগুলো হয়েছে, এগুলো তো নর্মালি ভাই গুন্ডা প্রকৃতির লোক ছিল।
গুন্ডা প্রকৃতির লোক ছিল। এই জন্য বললাম যে যদি এরা ভালোই হতো তাহলে এই যে গণ্ডগোলটা হইলো, মানে আন্দোলনটা হইলো, বিপ্লবটা হইলো, 300 এমপি একটাও তো দেশে নেই, সব পালাইছে। যদি ভালো কাজ করতো থাকতো, 2-1 জন আছে, মাশরাফি আছে, এরকম কয়জন আছে, সব তো পালাইছে। তার মানে এরা একটা মানে গুন্ডা রাজত্ব কায়েম করতো, এদেরকে বলার কেউ ছিল না। পিয়ার পদ্ধতিতে যদি হয় তাহলে যে লোকটা ফেল করবে তারও কথা বলার ক্ষমতা থাকবে, বা যে দলটা ফেল করবো তারও কথা বলার ক্ষমতা থাকবে, সেও পার্লামেন্টে যাবে, সেও তখন যে কোনো ব্যাপারে প্রতিবাদ করতে পারবে। বাংলাদেশের জনগণ চায়, বাংলাদেশের জনগণ যেহেতু চায়, অনেক দল যেহেতু চায়, আপনি আপনার দলকে বলেন এইখানে আসতে। পিয়ার পদ্ধতি ছাড়া বাংলাদেশে নির্বাচন হলে এই বাংলাদেশ সেই আগের বাংলাদেশ থাকবে, সেই স্বৈর শাসনের বাংলাদেশ থাকবে, সেই আওয়ামী আমলের বাংলাদেশ থাকবে, কোনো পরিবর্তন আসবে না। এটা নিয়ে যত লেংদি হবে তত নির্বাচন পিছাবে, এটা পরিষ্কার সত্য কথা। কারণ আজকে আমাদের ওই ঐক্যমত কমিশনের ভাইস প্রেসিডেন্টের কথা শুনে বোঝা গেল ঐক্যমত যদি না হয় তাহলে তো নির্বাচন পিছাবে, নির্বাচন পিছালে আপনাদেরই তো লস। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।